স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। চাই বাঙালি সেনা সদস্যদের বিদ্রোহে সূচনা হয় মহান মুক্তিযুদ্ধের, যার অগ্রভাগে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। 25শে মার্চ রাতে করেন বিদ্রোহ। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27 মার্চ সকালে ঘোষণা দেন স্বাধীনতার। এর ফলে সেনা, পুলিশ, ইপিআর ও জনগণের প্রতিরোধ যুদ্ধ পরিণত হয় স্বাধীনতার যুদ্ধে। দর্শক, আমাদের সাথে আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব সাদেক আহমেদ খান এবং বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান বীর প্রতীক। আপনাদের দুজনকে স্বাগত জানাই সংবাদযোগে এবং ধন্যবাদ সময় দিয়েছেন এবং বিজয় দিবসের এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনাদের প্রতি আসলে জাতির যে কৃতজ্ঞতা সেটি আসলে আমরা খুবই অল্প সময় আসলে প্রকাশ করতে পারি নানা ঘটনার মাধ্যমে হয়তো, কিন্তু আপনারা যে যুদ্ধ করেছেন, আপনারা দেশকে স্বাধীন করেছেন, সেই অভিজ্ঞতা, সেই সময়টা আসলে কম বেশি বারবারই আমরা জানি ইতিহাসের জায়গায় নানাভাবে কলুষিত হয়েছে, নানাভাবে বিকৃত হয়েছে, চাপিয়ে রাখা হয়েছে। সেই হিসেব করে একটু জানতে চাই মিজানুর রহমান খান আপনার কাছে যে 1971 সালের 26 মার্চ যদি এখনকার সময়টা আসলে বলি, অর্থাৎ এখন রাত 10টা বাজে, তখন সেই দিন 1971 সালের 26শে মার্চ রাত 10টায় আসলে কি ঘটনা চলছিল, কি মধ্যে আসলে আপনি ছিলেন? এখানে শুধু 26শে মার্চ নিয়ে তো কথা বলা কঠিন। আমাদের মূলত মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1 মার্চ থেকেই। 1 মার্চ থেকে বিভিন্ন রকম আন্দোলন, ট্রেনিং, সংগ্রাম এসব চলছিল। 25 মার্চ রাত্রে কর্নেল অলি সাহেবের কথা আমি শুনলাম। আমি যতটুকু জানি ওখানে আমার একজন পরিচিত লোক যিনি এখনো জীবিত আছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফ। আমার একটা লেখা বই আছে, বইতে ওনার সাক্ষাৎকারটা আমি ছাপিয়েছি। সেখানে তিনি যেভাবে বলেছেন যে 25 মার্চ রাতে জিয়া রহমান সাহেবকে মারার জন্য আপনার চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়েছিল, যেটা অন্যান্য কর্মকর্তারা টের পেয়েছিলেন। জিয়া রহমান সাহেব বুঝতে পেরেছিলেন যে এটার পিছনে একটা চক্রান্ত আছে। উনি তাদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে আমি কিছু দূর যে আমি তোমাদের জন্য অপেক্ষা করব, তোমরা খবর নিয়ে আমাকে জানানোর পরে আমি যাব ওই বন্দরে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারেন, এর মধ্যে ক্যাপ্টেন খালিকুজ্জামান সাহেব ছিলেন, তারপরে আপনার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লতিফ, উনি ছিলেন আবার জিয়া রহমান সাহেবের বডিগার্ড। তো ওনারা যেটা বলেছেন যে ওখানে নেভির একটা গাড়িতে করে জিয়া রহমানকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে যখন এরা যে খবর দিলেন, দেওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গাড়ি থেকে নেমে ওদের একটা রাইফেল নিয়ে ওদেরকে হ্যান্ডস আপ করে ওদেরকে সারেন্ডার করালেন এবং ওদেরকে বললেন তোমরা গাড়ি ঘোরাও, সিডিএ মার্কেটে চলো। সিডিএ মার্কেটে চলে আসার পরে উনি জানজোয়াকে অ্যারেস্ট করলেন এবং তারপরে দরবার ডাকলেন। সমস্ত সৈনিকদের ডেকে দরবার ডেকে উনি ঘোষণা করলেন যে উই রিভোল্ট, আমরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত কেউ বাবা মার কাছে ফেরত যাব না, পরিবার পরিজনের কাছে ফেরত যাব না। এটা ফ্যাক্ট। এবং সেটা 25শে মার্চ রাত্রে রাত 2:30টার দিকে। তা আমরা ওটাকে ধরে নিতে পারি যে 25শে মার্চ রাত্রেই স্বাধীনতা ঘোষণা হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সাথে আছেন সাদেক আহমেদ খান। আপনার কাছে যদি একটু জানি, সেটি হচ্ছে 55 বছরে বাংলাদেশ আছে। রাজনৈতিক প্রেক্ষাপট আমরা বাদই দেই, অর্থনৈতিক প্রেক্ষাপট বাদই দেই, যে বাংলাদেশকে নিয়ে 71-এর এই যুদ্ধ, সেখান থেকে বাংলাদেশকে এখন আসলে কি অবস্থায় দেখেন? মিজানুর রহমান বীর প্রতীক যে কথাটা বললেন, উনি একজনের উদাহরণ দিলেন। জিয়াউর রহমান সাহেবের দেহরক্ষী ছিলেন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফ। সে আমাদেরও সহকর্মী, তার কাছ থেকে এই বিষয়ে আমরা অনেক কথাই শুনেছি। তবে ঐতিহাসিক সত্যটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসার অন্তত পক্ষে পাকিস্তানিদের যখন ক্ষমতা হস্তান্তর না করে শেখ মুজিবের কাছে টাল ভাঙা শুরু করলো, তখনই তারা সন্দিহান হয় এবং গোপনে গোপনে নিজেরা বৈঠকও করে।
যেখানে আমিন আহমেদ চৌধুরী উল্লেখযোগ্য ছিল। এবং 25শে মার্চের রাতে জিয়াউর রহমানকে সোয়াত একটি জাহাজে, পাকিস্তান সেনাবাহিনীর অস্ত্র এসেছিল চিটাগাং পোর্টে, সেই সোয়াত জাহাজ খালি করার জন্য পাঠানো হয়। প্রতিমধ্যে ক্যাপ্টেন খালিকুজ্জামান গিয়ে তাকে খবর দেয় যে অলরেডি ঢাকা ক্যান্টনমেন্টে গোলাগুলি হচ্ছে, পুলিশ লাইনের পুলিশদের উপর আক্রমণ হয়েছে, আপনাকে ওরা মেরে ফেলবে, চলেন ফিরে যাই আমরা। তখনই যেহেতু আগের থেকে তারা এই বিষয়টা ঐক্যমত ছিল, তখনই তারা সিদ্ধান্ত নেয় যে এই বিদ্রোহ করবে। তখন জিয়াউর রহমানের সাথে প্রায় 300 সৈনিক, এর মধ্যে উনার যে অধিনায়ক ছিলেন জাঞ্জুয়া, তার প্রতিনিধি গিয়ে তখন এই বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদেরকে অস্ত্র সমর্পণ করার জন্য আদেশ দেন, কিন্তু তারা অস্ত্র সমর্পণ না করে বেগম খালেদা জিয়ার কাছে যান পরামর্শের জন্য। বেগম খালেদা জিয়া বলেন যে না, তোমরা অস্ত্র কোথায় জমা দিবা না যতক্ষণ তোমাদের স্যার না আসবে। উনার এই সাহসী এবং সুচিন্তিত একটা সিদ্ধান্ত আমার মনে হয় জিয়াউর রহমান বীরুত্তমকে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করার অনুপ্রেরণা জুগিয়েছিল। এবং জিয়াউর রহমান সাহেব বীরুত্তম শুধু তাকে সেক্টর কমান্ডার বা জেড ফোর্সের কমান্ডার হিসেবে চিহ্নিত না করে একজন দেশপ্রেমিক, সাহসী, সততার পরীক্ষায় উত্তীর্ণ একজন মানুষ, যার পরিকল্পনাই আসলে মুক্তিযুদ্ধের সশস্ত্র সূচনা হয়েছিল। শেখ মুজিবুর রহমান সাহেব অবসম্বাদিত নেতা ছিলেন তখনকার, তার নেতৃত্বে মানুষ সংগঠিত হয়েছিল। কিন্তু 25শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে সমস্ত আওয়ামী লীগের নেতারা নিরাপদ আশ্রয়ে পালিয়ে যায়। শেখ মুজিবুর রহমান নিজের বাসার থেকে গ্রেপ্তার হন। তখন একটা অসহনীয় অবস্থা, কোনো দিক নির্দেশনাহীন জাতি। 25শে মার্চে ঢাকায় আপনারা সবাই জানেন পুলিশ লাইনকে, কারণ পুলিশের তো অভিজ্ঞতা ছিল না একটা নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার, যে কারণে রাইফেল দিয়ে তারা চেষ্টা করেছিল এবং প্রতিরোধ যুদ্ধ ফেল করে পুলিশ লাইন পুড়িয়ে দেওয়া হয়, শত শত পুলিশকে হত্যা করা হয়। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকা, সদরঘাট, লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশনে অসংখ্য মানুষকে পাকিস্তান সেনাবাহিনী হত্যা করে। জিয়াউর রহমান সাহেব সেই মুহূর্তে যখন সমস্ত জাতির দিক নির্দেশনাই ছিল, সেই সময় একজন সেনাবাহিনী কর্মকর্তা বাংলাদেশের জনগণের পালস যে ছিল, যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা সাহসী ঘোষণা জিয়াউর রহমান বীরুত্তম দিয়েছিলেন এবং রিভোল্ট করেছিলেন। এবং তার এই ঘোষণার কারণে তখন 5টা ক্যান্টনমেন্ট ছিল বাংলাদেশ ইস্ট পাকিস্তানে, 5টা ক্যান্টনমেন্ট থেকেই বাঙালি সেনা কর্মকর্তারা উদ্বুদ্ধ হন এবং সাহসিকতার সাথে তারাও সে বিদ্রোহে অংশগ্রহণ করেন। শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। আজকে 15-16 বছর পরে প্যারেড স্কোয়ারে জাতীয় প্যারেড অনুষ্ঠিত হলো। ধন্যবাদ জানাই আজকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী সহ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সহ যারা প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। অন্তপক্ষে 15-16 বছর পরে জাতি আবার 26শে মার্চ আনুষ্ঠানিকভাবে পালন করলো। এবং এবারে 26শে মার্চটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয় এই কারণেই, বিগত দিনে 26শে মার্চে আমরা শুধুমাত্র এক ব্যক্তি, একজনের প্রশংসাই শুনেছি, একজনের কথাই শুনেছি। কিন্তু এবার দেখলাম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্যোগে শাখারা ঢাকা শহর, বাংলাদেশ সবটা যেহেতু আমি দেখি নাই, সমস্ত ঢাকা শহরের বিলবোর্ডগুলিতে লাগানো হয়েছে এবং তৎকালীন মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা, ত্যাগের স্মৃতিচিহ্নগুলি বহন করছে এইসব বিলবোর্ডে। এবং সত্যিকার অর্থেই আজকে 56তম বিজয় দিবসে এই সরকার এই কারণে ধন্যবাদ পেতেই পারেন। অনেকদিন পরে মুক্ত মনে সারা বাংলাদেশের মানুষ আজকের এই স্বাধীনতা দিবসটা উদযাপন করতে পারছে। এবং 71 টেলিভিশনকে ধন্যবাদ দেই, আপনারা এই সময় এই প্রোগ্রামটা প্রচার করতেছেন, যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। এবং সবাইকে বলবো যে স্বপ্ন নিয়ে 1971 সালে আপামার বাংলাদেশের মানুষ শুধুমাত্র কিছু রাজাকার, আলবদর, আলসাম ছাড়া যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আত্মাহুতি দিয়েছিল, দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করেছিল। সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আবার চেষ্টা করি। যেখানে ব্যর্থতা সেখানেই কিন্তু সফলতার বীজ। আপনি একটা প্রসঙ্গ টেনেছেন যে কিছু মানুষ ছাড়া পুরো আসলে তখন বাংলাদেশের, আমরা যদি বলি তখন বাংলাদেশের মানুষ, মুক্তিকামী মানুষ, তারা সংগ্রাম করেছে। কিন্তু এই যে কিছু মানুষ, সেটি নিয়ে একটা বিতর্ক আছে। কারণ এখন আমরা জানি যতটুকু যে মিজানুর রহমান খানের কাছে আসলে প্রশ্নটি আমার, সেটি হচ্ছে যারা বলেন সেই সময় যারা রাজাকার, আলবদর, আল শামস ছিল, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষেই ছিল, তাদেরকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। তাদের নেতাও হচ্ছে ভাষা আন্দোলনের একজন নেতা ছিলেন।
এই যে জায়গাগুলো, এখানে আসলে সত্যতা বা সঠিক ইতিহাসটি বারবারই হোঁচট খেয়েছে, আমরা দেখেছি। যখনই যে এসছে সে তার মতো করে ইতিহাস বলার চেষ্টা করেছে। আপনার কাছে কি মনে হয় যে নতুন প্রজন্ম বা সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্ম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, এই জায়গাগুলোতে কার কি ভূমিকা ছিল সেইখানে আমরা এখনও তো পৌঁছাতে পারিনি, কিন্তু সামনের দিনগুলোতে যাতে পৌঁছাতে পারি, সঠিক এবং সত্য কথাটি জানাতে পারি মানুষকে, কি করবার আছে? আসলে তো বুঝতে দেওয়া হয় নাই, বুঝতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয় নাই। এটা তো আপনি আল বদল, আল রাজাকার, আল শামস, এদেরকে কোনোভাবে আপনি এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কিন্তু যেই দলটি এই ঘটনার সাথে জড়িত, যাদেরকে বলা হয়, তারা তো দাবি করে এখন যে আসলে এই ধরনের কোনো ঘটনার সাথে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নাকি তারা অবস্থান করেনি। আপনারা যারা মুক্তিযোদ্ধারা ছিলেন তারা হয়তো সত্যটা জানেন, কিন্তু যখন আপনারা দিনকে দিন হয়তো থাকবেন না, ইতিহাসটা তো আসলে তখন এভাবে বিকৃত যদি হয়ে থাকে, এভাবে যদি ভুল তথ্যে ভরা থাকে, তাহলে সামনের দিনের মানুষগুলো, সামনের প্রজন্মের মানুষগুলো তো আসলে এই সঠিক কথাটা জানতে পারবে না। ঠিকই বলেছেন আপনার। ওরা এখন যে ভাষায় কথা বলছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের লোকদের পালস বুঝতে হবে। এত অপপ্রচার, এত অন্যায়, এত মানে ভুল ব্যাখ্যা দিয়ে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, কিন্তু পাবলিক কিন্তু ঠিকই তাদের রায় বিএনপির পক্ষে দিয়েছে, স্বাধীনতার পক্ষ শক্তিকে দিয়েছে। তাদেরকে এখন বুঝতে হবে যে আমরা এটা পাল্লা দিয়ে আমরা পারবো না। আপনার জনগণ বুঝিয়ে দিয়েছে যে স্বাধীনতার বিপক্ষ শক্তিকে তারা কখনোই সমর্থন করে না। কিছু কিছু ক্ষেত্রে যেটা ব্যতিক্রম হয়েছে, এগুলোর পিছনে কিছু চক্রান্ত আছে, এগুলো খুঁজে দেখার দায়িত্ব আপনাদের। আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনাদের দায়িত্ব যে কারা কোথায় মুক্তিযুদ্ধকে ভুলভাবে ব্যাখ্যা করছে, আর মুক্তিযুদ্ধের অবস্থানটা কোথায় থাকা উচিত আর কোথায় আছে এখন, এই জিনিসগুলো আপনাদের বের করা উচিত। এখানে সাদেক আহমেদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সংসদে যারা বিরোধী দলীয় মানে বিরোধী দলের নেতা বা যে দলটি আছে, যেটা নিয়ে আজকে আসলে দুপুরের পর থেকে এক ধরনের নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা আছে যে সেখানে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তিনিও আজকে স্বাধীনতার এই ৫৫ বছরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গেছেন, এবং তার যে বিরুদ্ধে যে মামলা ছিল, যে রায় ছিল, সেই প্রেক্ষাপটটা হয়তো আমরা জানি। সেই মানুষ যখন স্বাধীনতার উৎসব উদযাপন করেন এবং তাদের দল থেকে এক ধরনের বিজয় এবং স্বাধীনতার র্যালি বের হয়, সেটি আসলে কতটুকু আপনাদেরকে ব্যথিত করে? ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। এটা ওদের এক ধরনের নৈতিক পরাজয়। এরা তো সবসময় মিথ্যার বেশাতি করে, ধর্ম ব্যবসা করে, ধর্মকে যখন যেভাবে কাজে লাগানো যায় কাজে লাগায় রাজনৈতিক উদ্দেশ্যে। এবং আমাদের দেশে একটা বিশাল অংশের মানুষ এদের রাজনৈতিক প্রেক্ষাপট, একাত্তরে তাদের ভূমিকা সম্বন্ধে সন্ধিয়ে অবগত। আমার মনে হয় এই ব্যর্থতা যারা রাষ্ট্র পরিচালনা করছে গত ৫৫ বছর, সবাই কম বেশি দায়ী। কারণ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্মুখে আনার চেষ্টা করা হয় নাই। বিশেষ করে গত ১৬-১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে যে বিকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হয়েছে, এতে বিভ্রান্ত নতুন প্রজন্ম এবং মুক্তিযুদ্ধ সম্বন্ধে এক ধরনের নেগেটিভ ধারণা মানুষের মধ্যে পতিত হয়েছে। কারণ আপনারা জানেন যে মুক্তিযোদ্ধাদের কোটা একটা ব্যবস্থা, এবং এই কোটার নামে বিভিন্ন সরকারগুলি এবং আমলারা তাদের আত্মীয় স্বজন এদেরকে কোটায় অন্তর্ভুক্ত করে অনেক মেধাবী মানুষকে বঞ্চিত করেছে। আমরা কিন্তু আমাদের সন্তানদের কোটার বয়সও নাই, আমরা সব কোটার জন্য যুদ্ধ করি নাই, আমরা এই কোটা প্রথা প্রচন্ড বিরোধী। আমরা চাই মেধা অনুযায়ী মানুষ তার কর্মসংস্থান নিয়োগ পাক। আমরা চাই দেশটা সততার সাথে পরিচালিত হোক। রাজনৈতিক ব্যর্থতার কারণে আজকে একটা ভ্রান্ত ইতিহাসের উপর আমরা একটা বিভ্রান্ত জাতি হিসেবে গড়ে উঠছি।
আমরা বিশ্বাস করি ইতিহাস অত্যন্ত নির্মোহ, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ঐতিহাসিকরা, আমরা তো এখনো জীবিত আছি, আমরা বায়াস হয় এই পক্ষে নাইলে ওই পক্ষে, এইভাবে মানুষ দেখে, কিন্তু ঐতিহাসিকরা এর মধ্যে থেকে সত্যটাও বের করে আনবে। এবং নিশ্চয়ই বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ ৭১-এর যে পরাজিত শক্তি, যারা আমার মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে, যারা আমার ভাইদেরকে হত্যা করেছে, যারা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, তাদেরকে বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না। যতই চেষ্টা করা হোক মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য, আমার বিশ্বাস বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ কখনো মুক্তিযুদ্ধকে ছোট করতে দিবে না। মুক্তিযুদ্ধ বাঙালির ১০০০ বছরের শ্রেষ্ঠ অহংকার। সেই যুদ্ধে আমরা পার্টিসিপেট করতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। আমরা কিন্তু কাউকে খাটো করতে চাই না। যারা মুক্তিযুদ্ধকে খাটো করতে চায়, জনগণ থেকে একদিন তারা বিচ্ছিন্ন হবে। মানুষ অপেক্ষায় আছে। আজকে নতুন প্রজন্ম আমাদের থেকে অনেক অ্যাডভান্স, তথ্য প্রযুক্তি অনেক অ্যাডভান্স, তারা সত্যিকারের ইতিহাসটা জানবে এবং এটা উত্থাপন করবে। নিশ্চয়ই আমরা আসলে আশা রাখি যে সঠিক ইতিহাস আসলে মানুষ জানবে এবং সেটি আসলে ধারণ করবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আগামীতে নিশ্চয়ই আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত ১০টায় দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।